আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। নীতি প্রচণ্ড ভয় পেয়ে যায় মেসেজ দেখে। সে জানে না মাহাতিম কি করতে চলেছে। মনের মধ্যে অজানা ভয়ে উৎকণ্ঠা অবস্থা করছে। সে সঙ্গে ভয় জড়িত অবস্থায় সংকোচ বোধ করে নীতি। এদিকে মাহাতিম কাঙ্ক্ষিত উত্তর জানার জন্য দ্বিতীয় দফায় মেসেজ পাঠালো নীতিকে। সবকিছু ঠিকঠাক দেখে সে বলে, বাইরে আসতে, প্রবলেম নেই, এখানে বড়দের মধ্যে কেউ নেই। মাহাতিম ঠিক 2 মিনিটের মাথায় নিজের রুম থেকে বের হয়। গায়ের পোশাক ততক্ষণে পাল্টে মাহাতিম টি শার্ট খুলে গায়ের সাথে দুহাতা ফোল্ড করে কোণে পর্যন্ত ভাঁজ করে নিচ্ছে। নীতি ভঙ্গিনায় বাসার দোতলায় গিয়ে দাঁড়ায়। মাহাতিম যে বারান্দা পেরিয়ে সিঁড়ির কাছে এসে পৌঁছেছে সেটা সম্পূর্ণ দেখতে পায় নীতি। মাহাতিম ততক্ষণে নিচে এসে দাঁড়ালো। প্রীতি ও ফারিনের দৃষ্টি মাহাতিমের দিকে থমকে যায়। তারা সূক্ষ্মতার কারণে কৌতূহলবশত জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ? মাহাতিম শুধু নীতির দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে কাউকে না জানিয়ে কাজটা সরাতে হবে। তাই প্রীতি ও ফারিনের কথা উত্তর না দিয়ে চুপিচাপি বাইরে বেরিয়ে যায় মাহাতিম। নীতিও জানায় না কোথায় যাচ্ছে সে। নীতি বিমর্ষ চাহনিতে মাহাতিমের যাওয়া দেখতে থাকে। ও কি কাল ভোরের জায়গায় আজও চলে যাচ্ছে? এসব ভাবতে নীতি ঝট করে উঠা থেকে দাঁড়িয়ে পড়ে। দ্রুত পায়ে সৌভিকের কাছে গিয়ে মাহাতিমের ঘটনা বিস্তারিত বলে দেয়। কথাগুলো শুনতেই মেজাজটা সামলাতে না পেরে নীতির মাথার পেছনে চারটি মারে সৌভিক। স্বর্ণামে রাগী ভঙ্গিতে কটমট করে বলে, তোর মাথায় কি গোবর ভরে রাখিস? ও যে চলে গেল তুই আমাকে আগে বলবি না? শালার মেজাজটা খারাপ হয়ে গেল। সৌভিকের কথায় আড়ি ভেঙে মাঝখান থেকে তৌফো বলে ওঠে, দোস্ত এবার কি হইব? মাহাতিম যদি একবার চলে যায় তাহলে তো আর জীবনেও ওর কপালে শান্তি জুটবো না। শালার বাটপার তো আবার বালের চাকরির পেছনে কুত্তার মতো খাটবো না। দোস্ত কিছু কর, অনেক হয়েছে। তৌফিক উত্তেজিত কথায় মধ্যেই থেমে যায়। চোখ বন্ধ করে নিচু করে ফ্লোরের দিকে মুখ করে থাকে। সবাই যখন একই চিত্তে রেসে প্রচণ্ড তৃপ্তি সরে ওঠে তখন সিয়াম নীরবতা ভেঙে চুরমার করে বলে, ও কি যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে? ওই নীতিশালী দামড়ে মনে হয়। ও কি লাগেজ নিয়ে গেছে? নীতি জলদি গিয়ে পেছনে তাকিয়ে ভঙ্গিতায় চুপ থেকে হঠাৎ ব্যতিব্যস্ত কণ্ঠে জবাব দেয়, না না, ভাইয়ের সঙ্গে কিছুই নেয়নি, শুধু জিপের চাবিটা হাতে দেখেছি, আর কিছু ছিল না। এইটুকু কথা শুনে সবাই একসাথে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। বাপটা এমন করলো যেন মাথায় তার বন্দুকটা কেউ নামিয়ে ফেলেছে। সিয়াম বেতে চেয়ার টেনে হেলিয়ে দুলে ভঙ্গিতে বলে, লাগেজ না নিলেই শান্তি, লাগেজে চিপায় ওর পাসপোর্ট লুকিয়ে রাখছি। শালা কেমনে এই সুন্দরীখানা থেকে বাহির হয় তাই দেখবো। মাহাতিম হনহন করে ওর মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে জিপের কাছে এগিয়ে গেল। আঙিনার চৌকে বসা মার্জা তখন ছেলের আকস্মিক গমন দেখে ভুরু কুচকন করে। এই তুই কোথায় যাচ্ছিস? মাহাতিম পকেট থেকে হাত ঢুকিয়ে চাবি বের করে তেই মার্জা শক্ত কণ্ঠে বলল, তোমার বুঝি উচিত ছিল জিপ নিয়ে বের হচ্ছি, তোমার বোঝা উচিত ছিল জিপ নিয়ে বের হচ্ছি, পেছন থেকে আর ডাকবে না। কথা শেষ করতেই জিপে গিয়ে উঠল মাহাতিম। চাবি ঢুকিয়ে জিপ ঘুরালো, শো করে গেল রাস্তার দিকে। চারপাশ রাতের অন্ধকার। হতবাক হয়ে গেল মার্জা। ছেলের এমন উগ্র আচরণে বিমুখ হয়ে বসে রইল তিনি। সুজলা সবটাই খেয়াল করলো, না দেখার ভান করে মাহমুদার সাথে কথা বলতে লাগলো। অপরদিকে রুমে শুয়ে হাঁসফাঁস করছিল মেহেরুন। কোমরের যন্ত্রণা আরো যেন চড়া হয়ে উঠেছে। সাদা ব্যান্ডেজটা যেন হালকা মতন লাল হয়ে গেছে। মাহাতিম যদি না আসতো শেফালিওকে পীড়া দেওয়ার জন্য আরো কত কি করতে কে জানে। কিন্তু এই মুহূর্তে কারণে দাদাভাইকে কেমন প্রতিক্রিয়া করবে সেটা ভেবেই ভয় পাচ্ছে মেহনুর। ওর দাদাভাই যতই শক্ত থাকুক না কেন এসব কারণে অসুখ বাঁধানো সংখ্যা আছে। মেহনুর সেটা নিয়েই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। হঠাৎ কর্ণকুহরে জিপ ছুটানোর ভু ভু আওয়াজে কৌতূহল মনে বালিশ থেকে মাথা উঠিয়ে জানালার বাইরে তাকালো। মাহাতিম অন্ধকারের মধ্যে জিপের ফ্রম লাইট জ্বালিয়ে কোথায় যেন যাচ্ছে। সেটা দেখে উদ্বিগ্ন হয়েও পাত্তা দিল না। পুনরায় বালিশে শুয়ে পড়ল মেহিনুর। সময়ের প্রহর এশার ওয়াক্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল।
ঠিক এই সময় আবারও সেই দাপটে আওয়াজ চারপাশে মুখরিত হয়ে উঠল। হিংস্র বাঘের মতো ছুটছে জিপের বেগ। একেবারে বাড়ির সদর দরজা পেরিয়ে বিরাট উঠানের একপাশে এসে থামলো। জিপের অবস্থান যখন উঠানের একটু অংশ থেকে ধুলো অন্ধকার হলো, মার্জা, মাহমুদা, সুচলা সহ শাহনাজ সাবাও চাকতি দৃষ্টিতে জিপের পানে তাকিয়ে রইল। ধুলো ভেদ করে হঠাৎ দুজন ব্যক্তির আগমন দেখে সুজলা ততক্ষণ চৌকি থেকে উঠে মাথায় ঘোমটা টানলে। সেই সঙ্গে বাকি দুইজন মহিলাও ঘোমটা টেনে বৃদ্ধের প্রতি সম্মান দেখে কিছুটা ন্যাতমুখে দাঁড়ালেন। হান্নানের মুখ দেখে বোঝা যাচ্ছে ঘটনা ইতিমধ্যেই জানা শেষ। কাজটি যে মাহাতিমি করেছে এসব সবার কাছে পানির মতো স্পষ্ট হয়ে গেছে। হান্নান শক্ত ভঙ্গিতে বাড়ির ভেতরে পা দিতেই জোর গলায় শেফালিকে ডাকলে। নিজের রুমে দরজা বন্ধ করে থাকা শেফালি ভয়ে কেঁপে উঠল। মিনমিন করতে করতে শেষে দরজা খুলে আঙিনায় এসে হান্নানের সামনে দাঁড়ালো। দাদা ভাইয়ের তীক্ষ্ণ গলার আওয়াজ শুনে পা টিপে টিপে বারান্দায় আসলো মেহনুর। রেলিংয়ের কাছে এসে দেখলো দাদা ভাইয়ের মুখে যেন রাগে লাল হয়ে গেছে। আর ঠিক পাশে পকেটে দুটো হাত গুজে মাহাতিম ক্রুদ্ধ দৃষ্টিতে শেফালির দিকে তাকিয়ে আছে। সুজলা এসে সমস্ত ঘটনা আবার ব্যাখ্যা করে দিতে হান্নান শক্ত গলায় প্রশ্ন করলেন, মেজ বউ, আমি আজ পর্যন্ত তোমার কাণ্ডজ্ঞান কি প্রশ্ন তুলিনি? তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল সেও তোমার কাজে অসন্তুষ্ট ছিল, তবুও তোমার কাজে নিন্দাবোধ বাক্য শুনিনি। তুমি কোনো স্পর্ধা দেখিয়ে আবার মেহরুনকে মেরেছ। এই অধিকার তোমায় কে দিয়েছে মেজ বউ? তুমি জানো না আমি এখনো কর্তা হিসেবে মোল্লা বাড়িতে জীবিত আছি? তুমি এখন শিয়ানা ভাবতে শুরু করেছো? জবাব দাও মেজ বউ। আর যদি তুমি চুপ করে থাকো আমি হান্নান শেখ কড়াইগন্ডায় এর বিচার করব বলে দিলাম। হান্নানের কথা শুনে শেফালি এখন এমন একটা ভাব করলো যেন ভুলবশত দোষ করে ফেলেছে, ইচ্ছাকৃত ভাব করেনি। কিন্তু হান্নান শেখ তখনও কথা শুনতে রাজি হননি। তিনি হামেশার মতোই শক্ত এবং অনড় মানুষ। শেফালিকে তিনি স্পষ্ট শব্দে বললেন, আমার নাতনিগুলোর দিকে এক বাড়ির কোনো সদস্য যদি সামান্য আঙ্গুল তুলে আমি ওই ব্যক্তির আঙ্গুল তোলার সাহস ভালোভাবেই বুঝিয়ে দিব। এই কথা যেন সকলের মনে থাকে। আমি আমার নাতনিদের এমন শিক্ষা দেইনি যাতে তারা অন্যায় আচরণ করবে। শুধু সুরাইয়ার ব্যাপার নিয়ে আমি পরিস্থিতির ওপর নির্ভর করব। মেজ বউ, তুমি ভালো করে জানো তুমি আমার মেজ নাতনিরকে কেমন উগ্র বানিয়েছ। আমি আর বিস্তারিত বলে রক্ত গরম করতে চাই না, সবাই ভেতরে যাও। আর বড় বউ, তুমি আমার অনুপস্থিতিতে আমার নাতির প্রতি খেয়াল রাখবে। ছোট বউ যাও, খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। গজগজ মুখে হান্নান শেখ কলপারে চলে গেলেন। সুজলা ও মাহমুদা রান্নাঘরে গিয়ে চলে গেছে। মার্জা ভাবির কাছে সাহায্য করতে গেলেন। মাহাতিম নিজের রুমের জন্য পা বাড়াতে আচমকা শাহনাজ ও সাবা ওর পথরোধ করলো। শাহনাজ সাবার আগেই বলে উঠল, আপনাকে ধন্যবাদ ভাইয়া, আপনি যদি দাদাভাইকে তাড়াতাড়ি আনতে না যেতেন তাহলে মা বাড়ির বাইরেই বসে রইত, অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে যেত। এই জন্য শাহনাজের কথার মাঝে থামিয়ে দিয়ে মাহাতিম পকেট থেকে একটা মলমের টিউব বের করলো। ধন্যবাদ পাওয়ার জন্য এই কাজ করিনি, বাড়ির পরিবেশ খুবই গুরুত্বতর ছিল, এর মধ্যে বাধ্য হয়ে নানাকে আনতে গিয়েছিলাম। মলমটা ধরো, ওর কাটার জায়গায় দুটো টাইমে লাগিয়ে দিও, তাড়াতাড়ি শুকোতে হেল্প করবে। টিউবটা শাহনাজের হাতে তুলে দিতেই মাহাতিম নিজের রুমে চলে গেছে। বাড়ির মধ্যে যে থমথম অবস্থা কায়েম ছিল সেগুলো কিছুক্ষণের মধ্যে সুস্থির হলো। রাতটুকু সকলে নির্বিঘ্নে ঘুমালেও শেফালি তখনও ঘুম আসেনি। বিছানায় বসে প্রচণ্ড রাগে বারবার মুষ্টিবদ্ধ হাতটা বালিশে ঘুষি মারছে। ইচ্ছে করছিল মেহেরিনকে ফ্লোরে ফেলে ইচ্ছামতো পিটাইতে, কিন্তু রাগ সংবরণ করে চুপচাপ বালিশের মাথায় ঠেকালো শেফালি। একদিকে রাগে সমস্ত শরীর জ্বলছে, মেহেরুনকে ধরে যদি আজকে শোধ না করতে পারতো তাহলে ওর মনে একটু শান্তি মিলবে না, অস্তিত্ব মেটাতে পারবে না। কাটা জায়গায় একবারে ক্ষতবিক্ষত করে ঝাঁঝা করে দিয়েও একটুও ছাড়বে না মেহেরুনকে, চিলতেখানিও না। ফজরের টাইমে অন্ধকার থাকলে ঘুম থেকে উঠল মেহেনুর। কাল রাতে অনেক ঘুমাতে পেরেছে সে, ব্যথার জন্য ঘুমাতে কষ্ট হয়েছে তার। ব্যথার কারণে রাতভর নিঃশব্দে কাতরাতে হয়েছে, কিন্তু এই ব্যথা একটু কম হলেও বোধহয় গোসলটা সবার আগে করা উচিত তার। এই সময় কেউ ঘুম থেকে উঠবে না। কাল গোসল না করাতে গা ম্যাচ করছে, মাথায় পানি না ঢাললে তালুতে চাপ অনুভব হচ্ছে। মেহনুর গামছা দিয়ে চুপচাপ পা বাড়ায় সিঁড়ির ঘরের দিকে। আঙিনার বাতি নিভানো,
তার মানে কেউ ওঠেনি। মেহনুর এই সুযোগে সদর দরজা খুলে কলপারে চলে গেল। আকাশে কালো চাদর ঘিরে ধীরে ধীরে সরে যাচ্ছে। পূর্ব আকাশে সোনালী সূর্যের আগমনের জন্য অপেক্ষা করছে। আশেপাশে একটা মানুষ তো দূর, কুকুরের মতো প্রাণীও নেই। ছোট থেকে সৌভিক ভীষণ ভয় নেই। মেহনুর একা একাই সব কাজ করত। হাত মুখ ধুয়ে ভেজা গামছা নিয়ে বাড়িতে ঢুকলো মেহনুর। গামছা দিয়ে চুল মুছতে মুছতে আধো অন্ধকারের ভেতর রুমের দিকে যেতে হঠাৎ গা কাঁপিয়ে শিউরে ওঠে। গামছা ছেড়ে দেয় মেহনুর। পায়ের সামনে ভেজা গামছা পড়ে যেতে সেটার ওপর পাড়া পড়লো শেফালির। চোখ মুখে যেন নির্ঘুমের কারণে ফুলে আছে, সেই সঙ্গে রক্তিম লাল অবস্থান। মেহনুরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন হিংস্রভাবে আক্রমণের জন্য প্রস্তুতি সারছে। মেহনুর ভয়ে চোটে লম্বা দীর্ঘ শ্বাস নেওয়া শুরু করলো। হঠাৎ ওর চোখে শেফালির হাতের দিকে পড়ে। শেফালি একটা ভাঙা কাচের লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠির দিকে চামকির চাহনিতে তাকিয়ে আরো অস্থির হলো মেহনুর। পায়ে পায়ে পেছোতে থাকে। শেফালিও ভয়ের তো চেহারা দেখিয়ে দগ্ধ জ্বালা মিটিয়ে পৈশাচিক আনন্দ পেতে থাকে। এদিকে তিন দম না পেছাতেই শেফালি কেন যেন থেমে গেল। ওর দৃষ্টিতে যেন ভূত দেখার মতো পালকহীন হলো। মুখে সেই পৈশাচিক আভাটুকু হারিয়ে ফেলে ভয়ে মুহূর্তেই শেফালি অবস্থান দেখে মেহনুর কিংকর্ত বিমূঢ় হয়ে গেল। স্থির দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালো। অমনেই শিউরে ওঠে শেফালির দিকে পিছিয়ে গেল মেহনুর। সামনে দাঁড়িয়ে থাকা বেহায়া ব্যক্তিটি কখন যে পেছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি মেহনুর। তার মানে মেহনুর যখন পেছাচ্ছিল তখন ওর মতো পেছনে মাহাতিমকে দেখেই শেফালি লাঠিটা শাড়ির আঁচলে লুকাচ্ছিল। সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে মেহনুর চুপ করে ঢোক গিলতে লাগলো। এদিকে মাহাতিম রাগী দৃষ্টিতে শেফালির ভয়ে জড়সড় হয়ে এফোর ওফোর করতে স্থির, গলা কাঁপছে। মেজো মামি কি ভাঙা লাঠি দিয়ে ক্রিকেট খেলতে এসেছিলেন? সবাইকে ডাকি, সবাই আপনার ক্রিকেট খেলার একটু দেখুক, কি বলেন মামি? শেফালি অপ্রস্তুত ভঙ্গিতে হাসি টেনে বলল, কি যে বলো বাবা, কিসের ক্রিকেট খেলবো? আমি এল্লা পারি না। মাহাতিম এক পা এগিয়ে এসে মেহনুরের সাথে সাথে দুই পা পিছিয়ে শেফালি ও মাহাতিমের মাঝামাঝি চলে গেল। সরে যায় সে। মাহাতিম এত অসন্তুষ্ট হলে মেহনুরের দিকে না তাকিয়ে শেফালির দিকে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার সামনে কাহিনী একটু কম করবেন মামি। আমি আবার মানুষের খেলাধুলা একটু বেশি বুঝি। এই যে আপনি চুপি চুপি কাউকে কি জানি না জেনে মেহনুরের সাথে ক্রিকেট খেলতে এসেছেন, এটা আমি বুঝে গেছি। বলে কি একটু সাবধানে থাকবেন মামি, আমি মানুষটা আবার বেশি ভালো না, ঠান্ডা মেজাজে থাকি তো, এজন্য রাগিয়ে দিলে ছাড়ি না। মাঝে মাঝে নির্দার মতো কর্মকাণ্ড করে আর রেকর্ড আছে। দেখতে চাইতে নীতিকে বলবেন, ও আপনাকে উসুল করে দেখিয়ে দিবে। চলি কেমন? মাহাতিম সুন্দর এক হাসি দিয়ে কথাটুকু শেষ করলো। এবার মেহনুরের দিকে তাকিয়ে কপাল কুঁচকে তিতা কণ্ঠে বলল, আজীবন এভাবে মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হতে থেকো তুমি। তোমার মতো বলদের মুখ দেখলে আমার গা গিনগিন করে জ্বলতে থাকে। মেহনুরের মুখের ওপর কড়া কথা শুনে সত্যি সত্যি বাইরে চলে গেল মাহাতিম। শেফালি মেহনুরের দিকে তাকিয়ে ভয়ঙ্কর দৃষ্টি ছুঁড়ে শব্দ করে লাঠিটা যেখানে ছিল সেখানে ফেলে দিল। তার আর দাঁড়ালো না, চুপচাপ নিরুক্তিক ভঙ্গিতে চলে গেল। সকালের নাস্তার পর্ব চলাকালীন মাহাতিম সবাইকে জানিয়ে দিল ঠিক 11টার দিকে সে একাই চলে যাবে। মহাজা সহ বাকিরা সব এখানেই কিছুদিন থাকবে। হানান একথা শুনে অনেক অনুরোধ করলেন মাহাতিমকে, কিন্তু মাহাতিম কোনোভাবেই রাজি হলো না থাকার জন্য। তবে সময় পরিবর্তন করে দুপুর ঠিক করে দিল। অন্তত দুপুরের খাবার খেয়ে এখান থেকে বিদায় নিবে মাহাতিম। মাহাতিমের বিদায় শব্দ শুনে সবচেয়ে মন খারাপ হয় কাজিন ও বন্ধুদের। অপরদিকে সুজলাও মন খারাপ করে ফেলে একথা শুনে। মাহাতিম যে কোনোদিনও এ পরিবারে যুক্ত হয়নি এর মনে হয় ওর আচরণ দেখে। মাহাতিম সবার সাথে খোশ মেজাজে আনন্দ উপভোগ করে গেছে। এদিকে নাস্তা সেরে শাহানাজ মেহনুরকে দেখতে যায়। মেহনুর তখন কোমরে ড্রেসিং খুলে নতুন ড্রেসিং লাগানোর জন্য কার্যরত। শাহানাজকে দেখে মেহনুর ততক্ষণ বলল, খবরদার বুবু, তুমি আমাকে ধরবে না। শাহানাজ থমথম খেয়ে অবাক হয়ে বলল, কি আজব, ব্যান্ডেজ তুই একাই পাল্টাবি? ব্যথা হবে না? দে, আমি করে দেই। মেহনুর সঙ্গে সঙ্গে দুই পা পেছালো, বলল, লাগবে না, তোমাকে এখান থেকে যেতে বলেছি, যাও বুবু।
শাহানাজ অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হিসেবে উপনীত হলো, তখন আর সেখানে থাকতে পারল না। মেহনুর যে রেগেমেগে ভীষণ অভিমানে ওর সাথে এমন ব্যবহার করছে সেটা বুঝতে পেরেছে শাহানাজ। তাই বিষগ্ন মনে চুপচাপ সে আঙিনায় এসে মাহাতিমের পাশে হাঁটু গেড়ে বসলো। দুগালে তালু লাগিয়ে কনয়ের হাঁটুতে ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। মাহাতিম ওই সময় ফোনে কথা বলছিল। শাহানাজের এমন অবস্থা দেখে কল কেটে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? আমার মেজো মামি কিছু বলেছে নাকি? একথা শুনে শাহনাজ তাড়াতাড়ি শশব্যস্তে বলল, আরে না না ভাইয়া, মেজো মা কিছুই বলেনি। আসলে কথাটা শাহনাজ আমার কাছে লুকানোর মানেই হয় না। শাহনাজ একটু চুপচাপ থেকে এরপর একটা ভেবে তারপর ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কাল রাতে যে মলম দিয়েছেন ওইটা বারান্দা নেইনি, ব্যান্ডেজটাও পাকনামো করে আপনি যে কালকে মলমটা দিয়েছেন ওইটা বান্দাটা নেয়নি। এখানে বারান্দা বলছে, বান্দা হয়তো জানি না। ব্যান্ডেজটাও পাকনামি করে নিজে নিজেই খুলছে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া, আমার সাথে রেগে আছে কেন? এখনো আর ঠিকমতো কথাও বলছে না। মাহাতিম কোনো কথা না বলে শাহনাজের পাশে থেকে উঠে দাঁড়ালো। সোজা শফিকের রুমে যেয়ে দরজা দিয়ে বলল, শফিক, নীতি উঠে আয় তো। শফিকের রুমে সবাই মিলে গান নিয়ে মেতেছিল। হঠাৎ মাহাতিমের আদেশ শুনে পুরো রুম পিনপতন নীরবতায় ছেয়ে গেল। দুজনের গানের সভা ভঙ্গ করে মাহাতিমের সাথে বাইরে আসলে মাহাতিম ওদের বুঝিয়ে বলল, জরুরি একটা কাজ আছে। নীতি কাজটার বিষয় পুরোপুরি না বুঝলে একটু আজ করতে পারল। পরক্ষণে নীতি সেদিনের মতো রুমের বাইরে পাহারায় বানিয়ে আর শফিককে পাঠিয়ে দিল শাহনাজ সাবার সুরার সাথে আড্ডা দিতে। ভুলেও রুমের দিকে কেউ যেন না আসে। শফিক ও নীতি মিটমিট করে হাসছে, ভুরু নাচে নিজেদের মধ্যে ইশারা করে কথোপকথন সারছে। এদিকে মাহাতিম নীতিকে টেনে মেহনুরের দরজায় নক করতে বলে। নক করতেই ভেতর থেকে জবাব আসে, আসো। নীতির দরজা ঠেলে যেই পা রাখতে যাবে অমনি পেছন থেকে টানে হাত ধরে মাহাতিম। চোখের ইশারায় বলে ওঠে, চটকে গাল লাল করে দিব, তুই কেন ভেতরে যাবি? তোর ভেতরে কাজ শেষ, যা। নীতি কানের ব্যথায় আকুতি দৃষ্টি চোখ নাড়িয়ে বলল, ভাই কান ছাড়ো, তোমার কানে প্রচুর ব্যথা লাগে, তোমার টানে প্রচুর ব্যথা লাগে কানে। আমি যাচ্ছি তো, পাহারা দিচ্ছি। মাহাতিম ততক্ষণ কান ছেড়ে দিল। একটা শয়তানি মার্কা হাসি দিয়ে দরজা থেকে ঢুকলো। নীতির কান ডলতে ডলতে কোমর থেকে এক হাত রেখে পাহারা দিতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মাহাতিমের এমন চেহারা বের হলো যে দেখে নীতি রীতিমতো ভয় পেয়ে অস্থির হয়ে গেল। ভাইয়া কি হয়েছে? আল্লাহ, ভাই তুমি আবার খেপেছো কেন? মাহাতিম নীতির দিকে অগ্নিদৃষ্টিতে ফেলে দরজা খুলে তর্জনী উঁচিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলো, ও কোথায়? নীতি উজবুকের মতো জবাব দেয়, কে কোথায়? মাহাতিম দুপাটি দাঁত চিবিয়ে বলে, বলদ কোথায়? নীতি চাকতির ভঙ্গিতে উত্তর দেয়, মেহনুর কি ভেতরে নেই? মাহাতিম আরেকবার ক্ষুব্ধ দৃষ্টিতে তীব্র বিদ্রুপ ছুটে দেয় সেই দিকে। অনেক হয়েছে, আর এই বলদের পেছনে সহানুভূতি মানায় না। নীতি ভেবাচাকা হয়ে দাঁড়িয়ে ভেতর থেকে কোথাও মেহনুর নেই। খুঁজতে গিয়ে আবিষ্কার করলো সুরাইয়ার রুমে দরজা লাগিয়ে মেহনুর আরামে ঘুমাচ্ছে। কাজটা সে কখন করেছে এটা বোঝা শেষ। আকাশে উত্তপ্ত অরুণ দারুণ তেজ দেখাচ্ছে। কাঠফাটা গরমের জন্য পরিবেশ তপ্ততা বিরাজ করছে। হান্নান শেখ বিরস মুখে সকলের সঙ্গে বাদ দিয়ে দুপুরের খাবার মাহাতিমের সাথেই খেলেন। মাহাতিম শার্ট প্যান্ট বদলে একদম রেডি হয়ে নেমেছে। খাবার কয়েক লোকমা শেষ করতেই সোফায় গিয়ে 20 মিনিটের রেস্টের জন্য বসলো। ওকে ঘিরে সবাই তখনও না যাওয়ার জন্য শেষ অনুরোধ করলো। মাহাতিম ওদের বলে দিল, আমি আর এখানে আসার নামও নিব না। দয়া করে এখানে থাকার জন্য বৃথা চেষ্টা করিস না। পাসপোর্ট ভালোই ফিরিয়ে দে, নয়তো বাসায় ফিরে তোদের কি অবস্থা হবে বুঝে নিস। কেউ মুখ খুলল না, পাসপোর্টও দিল না। মাহাতিমও পাসপোর্ট ছাড়া যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সদর দরজা দিয়ে একটা ছেলে কণ্ঠ শোনা গেল, দাদা যান কই? দাদা যান, ও দাদা যান। আগন্তুক স্বর যেন সবাই তাকিয়ে রইল। মাহাতিম পিছে ফিরে দেখে হাসি খুশি সুন্দর ছেলে দাদা যান বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকছে। সুজলা মাহমুদা বাইরে বেরিয়ে আসলো, খুশিতে পুলকিত হয়ে উঠল ছেলেটার দিকে। নীতি প্রশ্নবিদ্ধ নীতিতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে ওঠে, এই ছেলেটাকে সুরাইয়ার ভাই নাকি? কিন্তু সুরাইয়ার ভাইকে তো দেখেছি, ও তো সেই ছেলে না। মাহাতিম এখনো দৃষ্টি ছেলেটার দিকে আছে।
ক্রমে নীতির নড়ে প্রীতি, সমীর, সৌভিক, সাবির প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকে। তখন সুরাইয়ার মা শেফালি রুম থেকে বেরিয়ে একদরে ছুটে যায় ছেলের গায়ে হাত বুলিয়ে বলেন, ও তরুণ, কতদিন পর আসলা, আমাকে কথা কি ভুইলা গেছিলা? একবারও তো আসো নাই। তরুণ হাসি দিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলে, আন্টি, কাজের চাপে তো সময় খোলায় উঠে পারি না। আমি আব্বার সাথে দেখা করা বাদ দিয়ে আপনার সাথে আগে দেখা করতে আসছি। দাদা যান কই? মেহনুর কি গোয়ালঘরে? এবার শান্ত কপালে অসংখ্য ভাঁজ পড়ল মাহাতিমের, ঠিক মুখে কিন্তু না বলে পরিস্থিতি দেখতে লাগলো। মার্জা এসে তরুণকে দেখে খুশি হলেন। তরুণটা সুরাইয়ার ভাইয়ের ছোটবেলার বন্ধু। তরুণটা যদিও পাশের বাড়ি থাকতো, কিন্তু মা মারা যাওয়ার পর তরুণ চাকরি নিয়ে শহরে চলে যায়। তরুণের বাবাও ছেলের সাথেই থাকেন। হান্নান শেখ এসে উপস্থিত হলে বাড়ির পরিবেশটা যেন পাল্টে যায়। কেউ আর স্মরণে রাখে না মাহাতিম এখন চিরদিনের জোর মতোই বিদায় নিচ্ছে। তরুণের সাথে মাহাতিমের কৌশল বিনিময় ঘটে। সৌজন্যমূলক কোলাকুলি করলে মাহাতিমের উদ্দেশ্য করে তরুণ বলে, ব্রাদার, তুমি আমাকে চিনবে না, না চিনারই কথা, কিন্তু কি তুমি কি কোথাও যাচ্ছ? মাহাতিম ঠেসে ঠুসে হাসি টেনে বলল, আমি তোমার চেয়ে কয়েক ইয়ারের বড় মেবি, তবে ফর্মালিটি হিসেবে তুমি না বলে আপনি বললেই খুশি হব। কথাটায় তীক্ষ্ণ খোঁচা ছিল। তরুণ সেটা বুঝতে পেরে হাসি দিয়ে উড়িয়ে দিল, কিন্তু মাহাতিম তখনও সহজ হতে পারল না। এদিকে মার্জা তাগাদার সুরে বলে উঠলেন, কিরে মাহাতিম, তুই না 2:30টার মধ্যে বের হবি? ঘড়িতে তো 3টা বেজে যাচ্ছে। মাহাতিম তৎক্ষণাৎ বা কবজি দেখে ঘড়ির ওপর চোখ রাখলো। 1 মিনিট ঘড়িটার দিকে তাকিয়ে চিন্তায় চুপ হয়ে থাকে। হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, মা, আমার যাওয়া সম্ভব না। মার্জা বিচলিত ভঙ্গিতে প্রশ্ন ঝুলিয়ে বললেন, মানে তুই না নিজেই যাওয়ার জন্য লাফালাফি শুরু করলি, এখন আবার এ কথার মানে কি? মাহাতিম হাসি শূন্য মুখে তরুণের দিকে এক পলক তাকালো। দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকাতেই পকেটে হাত গুজিয়ে বেপরোয়া ভঙ্গিতে বলল, আমার আদরের ভাই বোনগুলো আমাকে ছেড়ে একা 1 সেকেন্ডও থাকতে পারবে না মা। মাহাতিমের কথা শুনে সবাই যেন আকাশ থেকে ঠাস করে মাটিতে পড়লো। নিজেদের মধ্যে অবাক চাহনিতে চাওয়াচাওয়ি করলো। মাহাতিম আবার একই ভঙ্গিতে বলে উঠল, নীতি তো পা পর্যন্ত ধরে ফেলেছে। আর কি হয়েছে জানো? আমি চলে গেলেও ও নাকি খাবার পর্যন্ত মুখে তুলবে না। এবার বুঝো, ওদের মতো আদরের ভাই বোন ছেড়ে আমি কিভাবে থাকবো? আমার কষ্ট হবে না? সৌভিক তো একেবারে মেয়েদের মতো কান্না করে দিয়েছিল, নাক দিয়ে পানি ছুটে যাচ্ছিল যেন। অনেক কষ্টে থামিয়েছি, সবশেষে চিন্তা করলাম আমি এত নিষ্ঠুর হতে পারবো না। এজন্যই ভেবেছি যাব না, তোমার যখন যাবে তখনই যাব। এই কথা শুনে সৌভিকের ইচ্ছে করলো নিজের গালে মাতালের মতো থাপ্পড় মেরে স্মরণ করতে। সে কবে মেয়েদের মতো কেঁদেছিল, কবে নাক দিয়ে পানি পড়েছিল, এই ঘটনা কবে হলো? মায়ের পেট থেকে বের হয়েই কেঁদেছিল, এ কথা সকলেই বলে, কিন্তু মাহাতিমের ভাষ্যমতে কবে এভাবে ছুটিয়ে কাঁদলো, কবে নীতি 2 কান থেকে যেন ধোঁয়া বের হতে লাগলো, মাহাতিমের পাশে কবে ধরলো, আবার খাওয়া বাদ দিয়ে বলে কঠিন অনুনয় কবে করলো। সবার মুখের অবস্থা অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। মানুষ এলিয়েন দেখলেও বোধহয় এতটা আশ্চর্য হতো না। মাহাতিমের বানোয়াট মিথ্যে কথা স্মরণ করে সবাই যতটা হতভম্ব হয়েছে।